নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী যাপন করছেন, আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন দেশে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। ডিজিএফআই-এর আয়নাঘরে ছিল ২৬টি নির্জন কক্ষ। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন বাংলাদেশে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার আওয়ামী লীগ নেতারা ভারতে ২ বছর কিভাবে কাটালেন শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সাদ্দাম হোসেন বলেন, ৫ই আগস্টের পর দীর্ঘদিন আমি তো দেশেই ছিলাম। কৌশলগত কারণে বারবার জায়গা বদল করতে হয়েছে। তার মধ্যেই চেষ্টা করে যাচ্ছিলাম সংগঠন পরিচালনা করার। তখনকার বিদ্যমান পরিস্থিতিতে দল যেভাবে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছি। কিন্তু পূর্ণাঙ্গ দমনপীড়ন যখন শুরু হলো তখন স্থান পরিবর্তন করতে হয় আমাকে। তবে আমাদের দলের অনেকেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এখনও রয়েছে। বাংলাদেশে থাকা নেতাকর্মীরাই মূল শক্তি উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশে আমাদের যে নেতাকর্মীরা রয়ে গেছেন তারাই তো মূল শক্তি। তাদের সঙ্গে যোগাযোগ রাখা, কমিটিগুলো পুনর্গঠন করা, যেসব মামলা চলছে তাতে সহায়তা দেওয়া, এসব করতেই দিন কেটে যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা কাজ তো আছেই। নিষিদ্ধ ছাত্রলীগের এই সভাপতি বলেন, মানসিক আর পারিবারিকভাবে আমি এবং আমরা দেশে ফেরার জন্য প্রস্তুত। রোডম্যাপ তৈরি, এখন অপেক্ষা করছি টাইমলাইনের জন্য। দেশে ফেরার পর সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কেও তাদের ধারণা রয়েছে জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, দেশে ফিরলে আমাদের সঙ্গে কি হতে পারে, ভবিষ্যৎ কি, সে ব্যাপারে আমাদের অবশ্যই ধারণা আছে। ব্যক্তিগতভাবে আর পারিবারিকভাবে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি। ডিজিএফআই-এর কুখ্যাত বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। তারা হলেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এবং ২ সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শনিবার দুপুরে পরিদর্শনে যান এই ৩ বিচারক। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম.এস তামিম, ফারুক আহমদ, শাইখ মাহদি, শহীদুল ইসলাম সর্দার, তাসমিরুল ইসলাম সহ প্রসিকিউশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবীরাও অংশ নেন। এই আয়নাঘরে ২৬টি নির্জন কক্ষ ছিল বলে নিশ্চিত করে প্রসিকিউশন। আদিম ভীতিকর এসব কক্ষে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তুলে এনে বছরের পর বছর ধরে অমানবিক নির্যাতন করা হতো। ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ও হুমাম কাদের চৌধুরীকে এখানে বছরের পর বছর ধরে আটক রেখে নির্যাতন চালানো হয়। জানা যায়, ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে কাফরুল থানাধীন এলাকায় জিডিএফআই-এর প্রধান কার্যালয় এবং মেসবির মধ্যখানে অবস্থিত একটি পুরনো দোতলা ভবনের নিচতলায় এই বন্দিশালা অবস্থিত, যেখানে ছোট বড় মিলিয়ে মোট ২৬টি স্থায়ী সেল বা কক্ষ রয়েছে। বর্তমানে জেআইসির বাইরে করোনা আইসোলেশন সেন্টার নামে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে। মূলত তৎকালীন শেখ হাসিনা সরকারের নির্দেশে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সামরিক বাহিনীর বিপথগামী সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ইসলামপন্থীদের এই বন্দিশালায় এনে আইন বহির্ভূতভাবে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন চালায়। জুলাই বিপ্লবে হাসিনা পতন হলে ২৬ জন ভুক্তভোগী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন। বর্তমানে এই গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। মোট ১৩ জন আসামির মধ্যে ৩ জন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন। মুহতাসিম সকিব, দিগন্ত বার্তা।